প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। বগুড়াকে ঘোষণা করবেন সিটি কর্পোরেশন। বিকেলে যোগ দেবেন বিএনপির জনসভায়। সারা দেশে একযোগে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু। নারায়ণগঞ্জে কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। 1,70,00,000 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য। এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। আবাসিকে ইউনিট প্রতি প্রায় 2 টাকা মূল্য বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ের। লুটপাট বন্ধের মাধ্যমে সমন্বয়ের তাগিদ বিশেষজ্ঞদের। ঢাকার 2 সিটি কর্পোরেশনে পাঠাগারের নামে কোটি কোটি টাকা লোপাট। কোথাও গোডাউন, কোথাও টিসিবির বিতরণ কেন্দ্র। বরাদ্দের অর্থ ব্যয় হয় কোথায় জানে না কর্তৃপক্ষ। এবং দ্বিতীয় দফার শান্তি আলোচনা প্রত্যাখ্যান করল ইরান। চুক্তি সই না করলে ফের পুরো দেশ উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। প্রতিশোধ নিতে মরিয়া তেহরান, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সকালের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রায় 2 দশক পর পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে পুরো জেলায় এখন উৎসবের আমেজ। পুরো শহর নতুন সাজে সেজেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে। বগুড়া জেলার জজ আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন এবং বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এরপর নিজের পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িতে যাবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি চৌকিরদহ খাল খনন কাজের উদ্বোধন করবেন। বিকেলে শহরে ফিরে ঐতিহাসিক আলফাতুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আউয়াল। যুক্ত হব তার সাথে। আউয়াল, আজ সকাল 6টা 10 গুলশানে থেকে রওনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে আছেন বগুড়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। আজকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে কিন্তু তারেক রহমান প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় আসছেন এবং শুধু বগুড়া সফরে আসছেন ব্যাপারটি এমন নয়, সঙ্গে কিন্তু উন্নয়নের একজাক ফুলঝড়ি নিয়ে কিন্তু তিনি বগুড়ায় আসছেন। আজকে 150 বছরের পুরনো এবং দেশের সবচেয়ে বড় যে পৌরসভা বগুড়া পৌরসভাকে কিন্তু আসলে সিটি কর্পোরেশন ঘোষণা করবেন, যেটি দীর্ঘ 2 দশকের বগুড়াবাসীর প্রতীক্ষা। পাশাপাশি বগুড়া জেলা জজ আদালতে কিন্তু তিনি নবনির্মিত যে ভবন রয়েছে সেটির উদ্বোধন এবং বেল বনের উদ্বোধন করবেন এখানে। এর পরপরে কিন্তু আসলে দীর্ঘ 2 দশক পর বগুড়ার গাবতলীতে নিজের পৈতৃক ভিটা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা, যেখান থেকে কৈশোর এবং শৈশবে বেড়ে উঠে দেশকে নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই জন্মভিটায় যাবেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সেখানে গিয়ে কিন্তু আসলে বাগবাড়ি তার নিজ গ্রামের 12টি মৌজার সাধারণ মানুষদের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ, সুধী সমাবেশে অংশগ্রহণ এবং তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার এলাকায় যে চৌকিরদহ খাল খনন করেছিলেন সেই খালটির কিন্তু আসলে তিনি পুনর্খনন করবেন। এরপরে কিন্তু তার স্মৃতি বিজড়িত যেই জিয়াবাই রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জন্মভিটা, সেখানে তিনি যাবেন। এবং 2006 সালের পর কিন্তু আসলে মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকুকে ছাড়া কিন্তু প্রথমবারের মতো একাকী এই তার বাবার পৈতৃক ভিটায় যাচ্ছেন কিন্তু আসলে প্রধানমন্ত্রী। যেমন এতে করে আসলে সাধারণ মানুষ উচ্ছ্বাসিত, পাশাপাশি কিন্তু দীর্ঘ 2 দশকের বগুড়া সাধারণ মানুষের যেই উন্নয়ন বঞ্চনার গল্প আছে সেই গল্প খুঁজে দেওয়ার জন্য কিন্তু প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বগুড়া সুশীল সমাজের সাধারণ মানুষজন। এবং গত 29 জানুয়ারি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রচারণায় এই শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে এসেছিলেন এবং সেই সময় কিন্তু বগুড়ার মানুষের পিছিয়ে পড়া যেই উন্নয়নমূলক কার্যক্রমগুলো ছিল সেগুলো এগিয়ে নেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং এবারের এই যে সফর, সেই সফরটুকু কিন্তু আসলে যেই শুধুমাত্র এখানে রাজনৈতিক বা প্রধানমন্ত্রী হিসেবে তার যে ঘোষণাগুলো এটির মধ্যেই সীমাবদ্ধ নয়। এই সফর কিন্তু আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে
জানুয়ারির যে নির্বাচনী যে প্রতিশ্রুতি বা ওয়াদা ছিল বগুড়ার মানুষের জন্য, সেই প্রতিশ্রুতির প্রতিফলন করতেই কিন্তু তিনি আসলে এবারে বগুড়ায় আসছেন এবং সেই প্রতিশ্রুতি এই প্রতিফলন ঘটিয়ে কিন্তু আসলে বগুড়ার মানুষের যে উন্নয়নমূলক কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু আসলে এখানে রাজনৈতিক নেতা যারা আছেন তারা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে চান এবং যেই অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্বাচনী যেই প্রতিশ্রুতির প্রেক্ষিতে যে উন্নয়নমূলক কাজগুলো সেগুলোর ওয়াদা কিন্তু তারা নিতে চান এবং ইতিমধ্যেই কিন্তু যেমনটি বলছিলাম যে প্রধানমন্ত্রী তার যেই বাসভবন সেখান থেকে কিন্তু এখানে রওনা করেছেন এবং সেই সঙ্গে কিন্তু আসলে প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান বগুড়ার পুত্রবধূ তিনিও কিন্তু আসলে এখানে সঙ্গ রয়েছেন এবং সেই সাথে কিন্তু প্রধানমন্ত্রী আজকে বগুড়ায় এসে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণার পাশাপাশি মোট সব মিলে যেমনটি বলছিলাম যে 8টি উন্নয়নমূলক যে কার্যক্রম সেটির কিন্তু তিনি উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছেন। তো প্রধানমন্ত্রীর সফর ঘিরে বগুড়া থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম বগুড়া থেকে। এদিকে 27 এপ্রিল যশোরে এবং 2 মে সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে একথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এ নিয়ে। তিনি জানান, মন্ত্রণালয়ের 180 দিনের কর্মসূচি কী এবং কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। আসন্ন বর্ষায় বন্যা নিয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়, জলাবদ্ধতা নিরসনে সরকার আন্তরিক। পানি সম্পদ মন্ত্রণালয়ের 180 দিনের কর্মসূচি কি এবং কিভাবে এগুলাকে আমরা সর্বোচ্চ এক্সিকিউট করব সেই ব্যাপারে বিশদ আলোচনা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা করেছি। আমাদের প্রস্তুতি আছে, আমরা তো ইচ্ছা করলে খুব এই অল্প সময়ের মধ্যেই সকল জলাবদ্ধতা দূর করতে পারবো না, তবে আমাদের আগ্রহ, ইচ্ছা এবং মহৎ উদ্যোগ রয়েছে। সারা দেশে একযোগে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের 1,70,00,000 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর আগে দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় 5 এপ্রিল থেকে শুরু হয় ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় জরুরি টিকাদান। এরপর 12 এপ্রিল থেকে দেয়া হয় ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়। এ ধাপে 2,82,510টি কেন্দ্রের মাধ্যমে দেশের ওয়ার্ড পর্যায়েও হামের টিকাদান কার্যক্রম চলবে। এর মধ্যে অস্থায়ী কেন্দ্রে রয়েছে 1,30,000। কর্মসূচির প্রথম দিনেই প্রায় 11 লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত 15 মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে 2 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত 23,000-এর বেশি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হুসাইন এবং নওগাঁয় রয়েছেন সহকর্মী এবার রকি। শুরুতেই যুক্ত হব মনিরের কাছে। দেশব্যাপী হাম এবং রুবেলা টিকাদান যে কর্মসূচি, সেই কর্মসূচি এই মাত্রই উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রূপগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি স্কুলেই তিনি এই কার্যক্রম উদ্বোধন করলেন এবং এর মাধ্যমেই আজকে থেকে সারা দেশব্যাপী যে হাম এবং রুবেলা টিকাদান কর্মসূচি সেটি শুরু হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছে, এই টিকার আওতায় অর্থাৎ এই কর্মসূচির আওতায় প্রায় 2 কোটি হাম এবং রুবেলা টিকাদানের আওতায় আনা হবে এবং আমরা দেখেছি যে এর আগে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পরে জরুরি অবস্থায় 5 এপ্রিল ঝুঁকিপূর্ণ 18টি জেলার 30টি উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হয় এবং এরপর 12 এপ্রিল দেয়া হয় ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় এবং সবশেষ আজকে থেকে দেশব্যাপী অর্থাৎ যেই বাকি যেই
জেলা উপজেলাগুলো আছে সেসব জেলায় আজকে থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। যেহেতু আসলে আমরা দেখছি যে বিগত বিশেষ করে 15ই মার্চ থেকে হামের যে প্রাদুর্ভাব, সেই হামের প্রাদুর্ভাব বেড়েছে। এখনও হাসপাতালগুলোতে অসংখ্য রোগী ভর্তি হচ্ছে, প্রতিদিনই 1000 কিংবা তারও বেশি রোগী ভর্তি হচ্ছে এবং শিশুরা মারা যাচ্ছে। প্রায় 2 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এই হামের যে প্রাদুর্ভাব, সেই হামের প্রাদুর্ভাবে হাম এবং হামের উপসর্গে। তো চিকিৎসকরাও আসলে বারবারই বলছিলেন যে এই টিকার যে গুরুত্ব এবং মাঝের বিগত 4-5 বছর যে টিকার যে ক্যাম্পেইন, সেই টিকার ক্যাম্পেইন না হওয়ায় ইমিউনিটি গ্যাপ হয়েছে, যার কারণেই কিন্তু এই হামের প্রাদুর্ভাব বেড়েছে। তো সেই ক্ষেত্রে সরকার এবার হামের প্রাদুর্ভাব বাড়ার পরপরই তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেয় এবং জরুরি টিকাদান কর্মসূচি এবং 604 কোটি টাকা বরাদ্দ দিয়ে সেই ভ্যাকসিন কিনে আনা হয় এবং তারপর থেকেই শুরু হয় এই টিকাদান কর্মসূচি। এবং এর আগেই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন যে টিকার কোনো সংকট আসলে এই মুহূর্তে নেই এবং টিকার যেই মজুদ সেটি আছে এবং তারা আগামী অন্তত 6 মাসের যে ইপিআইয়ের যেই টিকা কার্যক্রম সেটি চালাতে পারবেন। এবং আমরা আসলে যেটি বলছিলাম যে দেশব্যাপী অর্থাৎ যেই আগে 30টি উপজেলা এবং সেই সঙ্গে 4টি সিটি কর্পোরেশন শেষে অন্যান্য যেই জেলাগুলো বাকি ছিল সেই জেলাগুলোর যেই টিকা কার্যক্রম সেটি আসলে চলছে। এবং যেটি আসলে বলছিলাম যে হামের প্রাদুর্ভাব ধীরে ধীরে বাড়ছে এবং সেই যে প্রাদুর্ভাব কমানোর লক্ষ্যেই আসলে এই টিকাদান কর্মসূচি শুরু হয় এবং এই টিকাদান কর্মসূচি স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করেছেন এবং এরপরেই স্বাস্থ্যমন্ত্রী এখান থেকে রাজধানীর কয়েকটি টিকা কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে এবং সেখানে তিনি যাবেন এবং সেই টিকা কার্যক্রমগুলো পরিদর্শন করবেন। এবং হামের যেই প্রাদুর্ভাব কিংবা হামের যেই প্রাদুর্ভাব বাড়ছে অর্থাৎ হাসপাতালগুলোতে এখনো যে রোগীর সংখ্যা বাড়ছে সেটি আসলে দেখা যাচ্ছে এবং চিকিৎসকরা বারবারই বলছেন অর্থাৎ এই টিকার আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী যে শিশুরা আছে সেই শিশুরা টিকা পাচ্ছেন। তবে চিকিৎসকরা বলছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে যে শিশুরা এখন অসুস্থ আছে তাদেরকে টিকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তো এই ছিল রূপগঞ্জ থেকে টিকাদানের সবশেষ আমার কাছে। আমরা যেতে চাই বাড্ডায়, সেখানে আছেন সহকর্মী শফিকুল জামান রুবেল। দেশব্যাপী এই টিকা কার্যক্রমে আওতার মধ্যে নিয়ে আসার জন্য স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করবেন এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহজাদপুরে। এই স্কুলটিতেও টিকা ক্যাম্পেইন কার্যক্রম শুরু হবে, সেখানে প্রস্তুতি চলছে এবং এখানেও স্বাস্থ্যমন্ত্রী আসবেন। স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি এই স্কুলটিতে এই ক্যাম্পেইন পরিদর্শনের জন্য আসবেন আমরা যতদূর জানি যে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আসবেন এবং যুক্তরাষ্ট্র থেকে আগত স্পেশাল এনভয় মিস্টার চার্লস হার্ডার আসবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি আসবেন। এছাড়া বাংলাদেশের যে জাতিসংঘের লোকজন রয়েছেন তারাও এখানে আসবেন, এমন তথ্য আমাদের কাছে রয়েছে এবং সেই প্রস্তুতিও আমরা এখানে দেখছি এই বাড্ডার শাহজাদপুরের লাইট ফেয়ার স্কুলে এবং এখান থেকেও টিকা দেওয়া হবে। এবং আপনারা জানেন যে এই টিকা কার্যক্রম কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেই প্রাদুর্ভাবের কিছুদিনের পরেই শুরু করেছে এবং আমরা দেখতে পেয়েছি যে প্রথমে যেখানে আসলে রেড এলাকা চিহ্নিত করা হয়েছিল ঝুঁকিপূর্ণ সেই এলাকাগুলোতে দেওয়া হয়েছে। এরপরে সিটি কর্পোরেশনগুলোতে 4টি সিটি কর্পোরেশনে উদ্বোধন করা হয়েছে। 4টি সিটি কর্পোরেশনে উদ্বোধনের পর আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো দেশব্যাপী এই টিকা কার্যক্রমে আওতাধীন করার জন্য স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে 6 থেকে 5 বছর কম বয়সী সকল শিশুকেই টিকার আওতার মধ্যে আনা হবে এবং ইতিমধ্যেই আমরা যেটা জানি যে এই যে হামের যে প্রাদুর্ভাব সেই প্রাদুর্ভাব কিন্তু পুরো দেশের বিভিন্ন হসপিটালের দিকে তাকালে বোঝা যায় যে তা কোন দিকে মোড় নিচ্ছে এবং সেটাকে খুব গুরুত্ব সহকারে সরকার দেখছেন এবং পদক্ষেপ নিচ্ছেন এবং পুরো দেশব্যাপী যেহেতু টিকা কার্যক্রম শুরু হচ্ছে সেখান থেকে হাম থেকে মুক্তি পাবেন দ্রুত, এই প্রত্যাশা কিন্তু যারা স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট তারা বলছেন। তো আমাদের এই আরেক সহকর্মী নওগাঁ রয়েছেন এই একই টিকা ক্যাম্পেইনের পরিস্থিতি জানানোর জন্য।
আপনারা জানেন চলতি মাসের শুরুতেই হামের উপসর্গ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এই হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই কিন্তু হাসপাতালগুলোতে অনেকেই আসছিলেন এবং অনেকেই ভর্তি হয়েছেন, অনেকেই চিকিৎসা নিচ্ছেন। এই অবস্থায় আসলে সরকারের দপ্তর থেকে হামের উপসর্গ এবং হাম নিয়ে কিন্তু ব্যাপক কর্মসূচি আমরা লক্ষ্য করছিলাম এবং এক্ষেত্রে সরকারিভাবে প্রথম দিকে তাদের যে সচেতনতা ছিল, পরের ধাপে কিন্তু আজ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন করে হামের টিকাদান কর্মসূচি তারা ঘোষণা করেছে এবং এই টিকাদান কর্মসূচি 8:30 নাগাদ শুরু হবে। তবে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছিলাম এই জেলায় প্রায় 2 লাখ টিকা থেকে 5 বছর বয়সী এই শিশুরা এই হামের টিকা গ্রহণ করার জন্য তাদের প্রস্তুতি রয়েছে এবং এক্ষেত্রে আরেকটি বিষয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, তাদের দিক থেকে তৃণমূল পর্যায়ে একেবারে কিন্তু প্রত্যেকটি শিশু যেন হামের টিকার আওতায় আসতে পারে এই লক্ষ্যে তাদের কিন্তু 2500টি বুথ করা হয়েছে এবং এই বুথের মাধ্যমে প্রত্যেক শিশুকে এই টিকাদানের মাধ্যমে হাম এবং হামের সচেতনতা সার্বিক বিষয় নিয়ে কিন্তু মায়েদের প্রতি এই গুরুত্ব আরোপ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এই মুহূর্তে হামের নতুন এই উপসর্গ একদিকে বাড়তি উদ্বিগ্নের কথা আমরা জানতে পারছি, পাশাপাশি হাসপাতালগুলোতে কিন্তু প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে এবং এই মূল বিষয়টি স্বাস্থ্য বিভাগ বলছে যে হামের যে টিকা রয়েছে, টিকা বিগত দিনে অনেকেই অসচেতনতায় নিতে পারেনি বা টিকার যে সাধারণত ক্ষমতা থাকে সেই ক্ষমতার পরবর্তী ধাপে কিন্তু অনেক ক্ষেত্রেই কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়া, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে নতুন এই কর্মসূচির আওতায় তারা আশা করছেন যে যারা এই টিকার আওতায় আসবে তাদের ক্ষেত্রে একটা কিছুটা হলেও হামের যে প্রাদুর্ভাব সংক্রমণ এটা নিরাপদ বা সুরক্ষা দেওয়ার কথা তারা জানিয়েছেন। জেলায় এখন পর্যন্ত হামের যে পরিমাণ রোগী এখানে ভর্তি রয়েছে 245 জন রোগীর মধ্যে মাত্র 17 জনকে তারা শনাক্ত করেছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন এবং আজকের এই কর্মসূচির মধ্যে জেলায় পুরো দমে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি চালু হলে হামের নিয়ে যে শঙ্কা, এই শঙ্কাটা কিছুটা হলো দূর হবে এমন কথা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁয় আজ হামের টিকাদান কর্মসূচির খবর আমার কাছে। সারা দেশে একযোগে টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে হাম এবং রুবেলার। এ নিয়ে বিস্তারিত জানাতে শুরুতেই যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে, এরপর শাহজাদপুর এবং সর্বশেষ যুক্ত ছিলাম নওগাঁ থেকে। সকালে সবাই আরও থাকছে। আবাসিককে অপহৃত সাজিয়ে 15 জনের বিরুদ্ধে মামলার অভিযোগ, কারাগারে মৃত্যুর পর বরগুনায় সাজানো জানাজানি। পলাতক মামলার বাদী প্রতিবেদন দাখিলের পর অভিযুক্তদের মুক্তির আশা। জ্বালানি তেল, এলপি গ্যাসের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দামও। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ইউনিট প্রতি দাম 70 পয়সা থেকে 1 টাকা 80 পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ বিভাগ। মন্ত্রিসভায় সম্মতি পেলে সে অনুযায়ী দাম সমন্বয়ের প্রস্তাব পাঠানো হবে এনার্জি রেগুলেটরি কমিশনে। যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির চেয়ারম্যান বলছেন এখনও সবকিছু প্রাথমিক পর্যায়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন দাম বৃদ্ধি নয়, বরং লুণ্ঠন রোধ করে ঘাটতি সমন্বয় করতে হবে। ফারুক ভূঁইয়া রবিন জানাচ্ছেন বিস্তারিত। বৈশ্বিক সংকটের জেরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে জ্বালানি তেল, তার উপর 18 দিনের ব্যবধানে 2 দফায় ব্যাপক হারে বাড়ল এলপি গ্যাসের দামও। জ্বালানি পণ্যের ক্রমাগত এই দাম বৃদ্ধির মধ্যে এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। তবে বিপরীতে সমান তালে বাড়েনি সাধারণ মানুষের আয়। তাই ব্যয়ের সম্ভাব্য খড়গ নিয়ে সবার মধ্যেই কম বেশি উদ্বেগ। আপনারা বিদ্যুৎ বিল বাড়ান, বাড়িওয়ালারা ঘর ভাড়া বাড়ায়, এখন আমরা কি করব? বিদ্যুতের দাম এমনিভাবে বাড়লে, গ্যাসের দাম বাড়লে, সবগুলো মিলিয়ে জনগণ একটা নাবিশ্বাসের মধ্যে আছে। যারা পয়সা আছে তাদের কোনো অভাব নেই, কিন্তু নিম্ন স্তরের মানুষের যারা ডেইলি রোজগার করে তাদের তো খুব সমস্যা। মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য তৈরি করা বিদ্যুৎ বিভাগের সারসংক্ষেপে বলা হয়, চলতি অর্থবছরে এই খাতে ঘাটতি দাঁড়াতে পারে প্রায় 56,500 কোটি টাকা। ঘাটতি সমন্বয়ে 3টি বিকল্প প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। তাতে পাইকারি পর্যায়ে দাম বাড়িয়ে 5,000 থেকে প্রায় 12,500 কোটি টাকা পর্যন্ত ভর্তুকি কমানোর রূপরেখা তুলে ধরা হয়। অন্যদিকে খুচরা পর্যায়ে লাইফলাইন বাদে অন্যান্য আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে 70 পয়সা থেকে 1 টাকা 80 পয়সা পর্যন্ত ইউনিট প্রতি দাম বাড়ানোর প্রস্তাব বিদ্যুৎ বিভাগের। মন্ত্রিসভার সম্মতির পর সে অনুযায়ী প্রস্তাব পাঠানো হবে এনার্জি রেগুলেটরি কমিশনে। খুব প্রাথমিক পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে, এটা বলার মতো এখনো কিছু আসে নাই, দেখি কি হয় আর কি। জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের দাম বাড়ানো হলে তার চাপ কতটা নিতে পারবে সাধারণ মানুষ, কিংবা অর্থনীতিতে বা এর প্রভাব পড়বে কতটুকু, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমন অবস্থায় বিদ্যুতের দাম না বাড়িয়ে ব্যয় কমানোর মাধ্যমে ঘাটতি সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ঘাটতির বৃদ্ধিটাই তো লুণ্ঠনের কারণে হয়েছে। অন্যায় ও অযৌক্তিক ব্যয় বেশি হয়েছে, প্রায় 40%। সরকারের কৌশলগত একটা অবস্থান স্পষ্ট করতে হবে সেক্ষেত্রে।
কোথায় অন্যায়ভাবে ব্যয় বাড়ানো হয়েছে, কোথায় অযৌক্তিকভাবে ব্যয় বাড়ানো, কোথায় ব্যয় বাড়িয়ে সেই টাকা লুণ্ঠন করা হয়েছে, সেসব খুঁজে বের করতে হবে। দাম না বাড়িয়ে কিভাবে ঘাটতি কমানো সম্ভব সে পথও বাতলে দিচ্ছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। মুনাফা বাদ দিয়ে বিদ্যুতের ব্যয় নির্ধারণ করতে হবে, ঘাটতি কত সেটা আসতে হবে। দ্বিতীয় পরামর্শ হচ্ছে আমরা যদি কয়লা সরবরাহ বাড়াই, কয়লা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যদি পুরোপুরি কাজে লাগাতে পারি তাহলে আদানির বিদ্যুৎ সহ ফার্নেসের বিদ্যুৎ আমাদের কাজে লাগে না, দরকার পড়ে না। আমরা সেখানে প্রায় 30,000 কোটি টাকা সাশ্রয় করতে পারি। বিদ্যুতের দাম সমন্বয়ে অর্থমন্ত্রীকে প্রধান করে সম্প্রতি গঠন করা হয় উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি। বিদ্যুৎ বিভাগের নথিতে বলা হয়েছে 2 বছরের মধ্যে দাম না বাড়ানোর প্রাথমিক পরিকল্পনা থাকলেও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিকল্প ভাবতে হচ্ছে সরকারকে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের পর 18 দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপি গ্যাসের দাম। 12 কেজি সিলিন্ডারের দাম 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এ নিয়ে চলতি মাসে 2 দফায় 12 কেজি সিলিন্ডারের দাম বাড়ল 599 টাকা। জীবনযাত্রার ব্যয় বাড়ার চাপে ক্ষুব্ধ সাধারণ মানুষ। রাজধানী সহ সারা দেশে অসংখ্য বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁয় ব্যবহার হয় এলপি গ্যাস। মাত্র 18 দিনের ব্যবধানে আবারও দাম বাড়ল অপরিহার্য পণ্যটির। রোববার 12 কেজি সিলিন্ডার 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। চলতি মাসের শুরুতে 387 টাকা মিলে 599 টাকা ব্যয় বাড়ায় চাপে সাধারণ মানুষ। কোথায় ছিল 1250 1350 গ্যাস, এখন 1900 2000 টাকা। এটা তো অনেক বাড়তি। এখন মনে করেন ডাবল বাড়িয়ে গেছে। এখন তো আপনার গরিব মানুষ মনে করেন এত গ্যাস না, নাই গ্যাস না কিছু, রান্না বাড়া করতে অনেক কষ্ট। এলপি গ্যাসের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও। রুটি পরোটা তো ওই অনুযায়ী 10 টাকা করে বেচতেছি, মানে আমরা বাড়াইতে পারতেছি না। তো যদি বাড়াইতে যাই দেখা গেছে কাস্টমার এমনিতেই নাই, ঠিক আছে, তো কাস্টমার আরও কমে যাব। তো এতে আমাদের অনেক ভোগান্তির সৃষ্টি হবে। আগে রেটে এখন পাইছি, কিন্তু কালকে আসলে আমি রেটে পাবো না। আগে ভাত যে দামে বেশি ও দামে বেচতে হবে না, আরও বেশি দামে লেগে কাস্টমার তো খাবে না। বিক্রেতারা বলছেন নতুন করে মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে বেচাকেনায়। আমাদের অবস্থা খুব খারাপ, আমরা দোকান ভাড়াও পর্যন্ত দিতে পারি না। গ্যাস বেচে একেবারে কমে যাবো, মানুষ এত দাম দিয়ে গ্যাস নিবে না। এখন যে ভাড়াটা বাড়ছে এটা তো বেচা কিনে আপনি কমে যাবে, অতিরিক্ত দাম বাইরে গেল না। এদিকে যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও বেড়েছে লিটার প্রতি 9 টাকা 73 পয়সা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। গ্রাহক চাহিদা বিবেচনায় সোমবার থেকে ডিপো পর্যায়ে 3 ধরনের জ্বালানি তেল বাড়তি হারে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে সোমবার থেকে ডিজেল ও পেট্রোল 10% এবং অকটেন 20% বেশি বরাদ্দ দেওয়া হবে। বর্ধিত বরাদ্দের তেল সংগ্রহের পর 20 এপ্রিল থেকে নতুন হারে তেল বিক্রির প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকার। এর আগে শনিবার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়ানো হয়। রোববার থেকেই সারা দেশে কার্যকর হয় নতুন দাম। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএর সঙ্গে বৈঠক করেছে বাস মালিক সমিতি। রোববার রাতে বৈঠক শেষে বিআরটিএর চেয়ারম্যান জানান, ভাড়ার বিষয়ে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে, যা পাঠানো হবে মন্ত্রণালয়ে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। ভাড়া বৃদ্ধির কারণে যে অসুবিধাটা হবে এইটাও বিবেচনা নিয়ে আমরা 2টা বিষয় বিবেচনা নিয়েছি এবং নিয়ে আমরা প্রত্যেকটা আইটেম ওয়াইজ বিশ্লেষণ করেছি। তো সেইভাবে করে আমরা একটা খসড়া করেছি। তো এইটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি আগামীকালকে আনুষ্ঠানিকভাবে, এবং এটা মন্ত্রণালয় থেকে অনুমোদিত হলে আমরা আপনাদেরকে বিস্তারিত আইটেম ওয়াইজ কোন জায়গায় বাড়লো এগুলো আমরা সব বিস্তারিত আপনাদেরকে জানাবো। ঢাকার 2 সিটি কর্পোরেশনে বছরে কোটি কোটি টাকা লোপাট হয় পাঠাগারের নামে। সময় সংবাদের অনুসন্ধানে মিলেছে যার প্রমাণ। বর্তমানে পাঠাগার ভবন ব্যবহার হয় কেমিক্যাল গোডাউন হিসেবেও। বরাদ্দের অর্থ কার পকেটে যায় তাও জানা নেই খোদ সিটি কর্পোরেশনের। এসএম সালাউদ্দিনের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। দেখে মনে হতে পারে কোনো কেমিক্যাল গোডাউনে ঢুকে পড়েছি, তবে এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রোকনপুর পাঠাগারের বর্তমান চিত্র। দেখা নেই বই, পাঠক ও লাইব্রেরিয়ানের, আছে শুধু ব্যারেল ভর্তি কেমিক্যাল।
সময় সংবাদের ক্যামেরা দেখে খোলা হয় লাইব্রেরিয়ানের রুমটি। সে রুমের এক কোণে দেখা মেলে গুটি কয়েক বইয়ের, তবে তাও সিটি কর্পোরেশনের দেয়া নয়, ব্যক্তিগত বলে মুঠোফোনে দাবি করেন লাইব্রেরিয়ান ঝর্ণা আক্তার। এখানে ড্রাম উঠাইয়া আমি যে বসি ওখানে যে কি কষা আমার কিছু পার্সোনাল বই আছে। উন্নত মানসিকতা ও বুদ্ধিদীপ্ততার চর্চায় যেখানে পাঠাগারের গুরুত্ব অপরিসীম, সেখানে বরাদ্দের অভাবে কি এমন ভগ্নদশা জানতে দুই সিটি কর্পোরেশনের ওয়েবসাইট ঘাঁটতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। গত 10 অর্থবছরে ঢাকা দক্ষিণ সিটির 8টি পাঠাগারের জন্য বরাদ্দ করা হয় 9 কোটি 85 লাখ টাকা, আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পাঠাগারের জন্য বরাদ্দ হয়েছে 19 কোটি টাকারও বেশি। বরাদ্দের কোটি কোটি টাকায় আসলেই কি উন্নয়ন হচ্ছে পাঠাগারগুলোর, নাকি লোপাট হচ্ছে বরাদ্দের অর্থ? সে প্রশ্নের উত্তর খুঁজতে এবার তালিকা ধরে আমরা যেতে চাই অন্য পাঠাগারগুলোতে। গৌরসুন্দর রায় লেনে মুফতি দীন মোহাম্মদ ইসলামী পাঠাগার। অধিকাংশ আলমারি বইশূন্য, ভেতরের রুমে ঢুকতেই দেখা মেলে সরকারি চালের বস্তার। লাইব্রেরির কর্মচারীরা বলছেন পাঠাগার নয়, বর্তমানে টিসিবি ও সরকারি চাল বিতরণের কেন্দ্র হয়ে উঠেছে এটি। ওইখানে টিসিবির মালটা রাখে, টিসিবির মাল মানে মাসে আসে, মানে যেদিন আসে সেদিনই দিয়ে দেয় আর কি, এখানেই রাখে। তালিকা অনুযায়ী হাজারীবাগ পার্কে একটি পাঠাগার পুনর্নির্মাণাধীন থাকার কথা, তবে এখানে মেলেনি তার কোনো অস্তিত্ব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবস্থা আরও ভয়াবহ। বছর বছর বরাদ্দ হলেও আজও নির্মাণ হয়নি কোনো পাঠাগার। এখানে আগে কোনো পাঠাগার ছিল না, আর এখনো বর্তমানে নাই। এই বয়সে আমি কোনো সময় এখানে কোনো পাঠাগার ছিল না। তাহলে বরাদ্দের অর্থ দিয়ে কি হয় জানতে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহীর মুখোমুখি হই আমরা, তবে তিনি নিজেও জানেন না অর্থ কোথায় যায়। এটা আমি মানে সরাসরি বলতে পারবো না, যেহেতু আগে, তবে বরাদ্দ খুব একটি কিন্তু আমি দেখি নাই। একই প্রশ্নে উত্তর সিটি কর্পোরেশনের পাল্টা প্রশ্ন পাঠাগারের প্রয়োজনীয়তা নিয়ে। বলছেন পাঠাগারের থেকেও গুরুত্বপূর্ণ নাগরিকদের অন্য বিষয়গুলো। রাস্তাঘাট, ড্রেন, সুয়ারেজ, এগুলো নিয়ে এত বেশি কাজ করতে হয়েছে, এতে লাইব্রেরি অথবা ওইভাবে নজরে আসেনি। আওয়ামী সরকার পতনের পর আজিমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন পাঠাগারের ভবনটি দখলমুক্ত করে শিক্ষার্থীরা। স্থাপন করা হয় শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ পাঠাগার, যা এখন পরিণত হয়েছে পাঠকদের মিলন মেলায়। পাঠকদের এ পাঠচিত্র বলছে পাঠক শূন্যতা নয়, মূলত বছরের পর বছর ধরে সিটি কর্পোরেশনের বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত না করতে পারা আর অনিয়ম দুর্নীতির কারণেই পাঠক শূন্য হচ্ছে পাঠাগারগুলো। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রী বহনের পাশাপাশি এবার বেশিরভাগ শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। হজযাত্রীদের যাতায়াতের মধ্যে ফাঁকা ফ্লাইটে সাধারণ যাত্রীদের সেবা দেবে সংস্থাটি। মাত্র 20,000 টাকায় একমুখী যাতায়াত করতে পারবেন যাত্রীরা। কর্তৃপক্ষের আশা, এতে বিমানের বাড়তি আয় হবে অন্তত 100 কোটি টাকা। ব্যবসায়িক এই কৌশলে হজ ফ্লাইটের ভাড়াও কম রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রীদের পৌঁছানোর পর ফাঁকা ফিরতে হয় ফ্লাইটগুলোকে। একইভাবে একমুখী ফাঁকা থাকে রিটার্ন ফ্লাইটও। এবার এই একমুখী ফাঁকা ফ্লাইটে প্রবাসী বা সাধারণ যাত্রীদের বহন করতে কাজ করছে বিমান। এ লক্ষ্যে শুরু হয়েছে কম মূল্যে টিকিট বিক্রি। এতে ঢাকা জেদ্দা মদিনা রুটে 20,500 টাকায় একমুখী যাতায়াত করতে পারবেন সাধারণ যাত্রীরা। কিছু ডেডিকেটেড ফ্লাইটের পাশাপাশি আমরা কমার্শিয়ালিও নিয়ে আসবো, যেটা ওয়ান ওয়েতে ফাঁকা আসতো, আমরা ওখানে কিছু প্যাসেঞ্জার নিয়ে আসার পারমিশন পেয়েছি। সেটাতে কিছুটা তো লাভ ইনশাল্লাহ হবে আশা করি। তবে আমরা যাত্রী ভাড়া অনেক কমিয়ে রেখেছি যাত্রীদের সুবিধার জন্য। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়ায় নানাভাবে পরিচালনায় কাটছাঁট করতে হয় বাংলাদেশ বিমানকে। এবার বেশিরভাগ ফ্লাইটেই হাজিদের পাশাপাশি সাধারণ যাত্রীদের সেবা যুক্ত করার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। হাজ টার্মিনালে প্যাসেঞ্জারদের নামিয়ে জাস্ট টো দিয়ে 15-20 মিনিট টো দিয়ে এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে আসতে পারবে। ওখান থেকে কমার্শিয়াল পেলোড নিয়ে চলে আসতে পারবে, শুধু প্যাসেঞ্জার্স না, কার্গো এন্ড এভরিথিং। আবার ফিরতি ফ্লাইটেও তাই। এটা যদি সাউদিরা অ্যালাউ করে, তাহলে অপারেটিং ক্যারিয়ারদের খুব সুবিধা। আরেকটা বড় সুবিধা হলো
তখন হাজ ফেয়ার কমানো সম্ভব। এর আগে কয়েক বছর ফ্লাইটগুলোর জন্য সৌদির আলাদা শর্ত থাকায় অন্য যাত্রী বহন করতে পারেনি বাংলাদেশ বিমান। কম ভাড়ার এ সুযোগ মিলবে শুধু হজ মৌসুমেই। এতে বাড়তি 100 কোটি টাকা আয়ের প্রত্যাশা সংস্থাটির। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে পরিবর্তনের আভাস, সমতা ফেরানোর প্রত্যয় শরীফুলের। চুরির মামলায় ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী হন বরগুনার কামরুল হাসান। বিষয়টি গ্রামে কেউ না জানার সুযোগে অপহরণের অভিযোগ তুলে 15 জনের বিরুদ্ধে মামলা করেন তার ভাই। গেল 1 এপ্রিল কামরুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে 3 এপ্রিল দাফন সম্পন্ন হয় গ্রামে। বিষয়টি জানাজানি হলে পালিয়ে যান তার ভাই। এদিকে অপহরণ মামলা নিষ্পত্তির পাশাপাশি বাদীর শাস্তির দাবি করছে আসামিরা। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। 2025 সালের 7 অক্টোবর একটি চুরির মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী হন বরগুনা সদর উপজেলার বাসিন্দা কামরুল হাসান। ওই দিনই তার পরিবার 3 অক্টোবর নিখোঁজ দাবি করে ঢাকার খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি করে। তাকে অপহরণ করা হয়েছে এমন দাবি করে 21 ডিসেম্বর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 15 জনের বিরুদ্ধে মামলা করে তার ভাই আলাউদ্দিন। চলতি বছরের 1 এপ্রিল কারাগারে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুল। পরে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হলে পুরো বিষয়টি জানাজানি হয়। এদিকে অপহরণ মামলা হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন 15 আসামি। তাদের দাবি পূর্ব শত্রুতার জেরে তাদের সাজানো মামলায় ফাঁসানো হয়েছে। মামলা নিষ্পত্তির পাশাপাশি অপহরণ মামলার বাদীর শাস্তির দাবি তাদের। আমারে আর আমার চাচা উমর আলী প্রতিবন্ধী হেরো গোম্মাল মারতেছে ঢাকা বর্তমানে হাসপাতালে। তার ভাই কারাগারে ছিল সেটা তারা জানতো। তারপর জানা সত্ত্বেও মিথ্যা হয়রানি করানোর জন্য সবারে মামলা দেওয়া হয়েছে। আমারও মামলা দেওয়া হয়েছে। আমি স্টুডেন্ট, আমি এসব বিষয়ে কিছু জানি না। গম মামলা দিয়ে দিয়েছে, আমরা তো ঘরে ঘুমাইতেও পারি ঠিক মতো, টাকা পয়সাও গেছে আমাগো এমনি অমনি, এই আর মুক্তিছি আমরা। আমি যে মহিলা মানুষ, আমার যে মামলা দিয়েছে কিসের জন্য দিয়েছে আমি জানিও না। আমার স্বামী কাজ করি খাই, হে গম মামলায় পড়াই থাকে। 3 এপ্রিল দাফনের জন্য কামরুলের মরদেহ বাড়িতে নিয়ে আসলে সেখানে জড়ো হন অপহরণ মামলার আসামিরা। এরপর থেকেই তোপের মুখে গা ঢাকা দেন মামলার বাদী আলাউদ্দিন। আমরা তো কেস মামলা আমি সম্পর্কে কিছু বুঝিই না। এবার আর কইছি তুই একটা এরকম একটা মামলা কর। ও শুনছি যে ওই মামলা, আমি কইছি ওই এখন কয় মামলা করছে, এখন কেটা কি করছে তো আমি কইতে, আমি তো অন্য এলাকায়। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা। তদন্ত প্রতিবেদন দাখিল করলে অভিযুক্তরা মুক্তি পাবেন বলে আশা রাষ্ট্রপক্ষের কৌশলীর। যদি আইও মনে করে যে মামলা তদন্তকারী যদি দেখে যে বাদী মিথ্যা মামলা করছে, তাহলে সে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেইভাবে সুপারিশ করতে পারে। আইওর হাতে যথেষ্ট ক্ষমতা আছে এবং আমার বিশ্বাস সিআইডি সেই কাজটাই করবে। গত বছর 21 ডিসেম্বর বরগুনার আদালত সিআইডিকে অপহরণ মামলার তদন্তের আদেশ দেন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকে নেমে আসায় লোডশেডিংয়ে বিপর্যস্ত বরিশালবাসী। দিনে রাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকছে বেশিরভাগ এলাকা। বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকে নেমে আসায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। লোডশেডিং বেড়ে যাওয়ায় শিক্ষা, শিল্প, কলকারখানা সহ অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। প্রখর রোদ আর গরম সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। বরিশাল মহানগরী থেকে গ্রাম অঞ্চল সব জায়গায় দিনে রাতে সমান তালে চলছে বিদ্যুৎ বিভ্রাট। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ না থাকায় মারাত্মক প্রভাব পড়েছে জেলার শিল্প কারখানাতে। উৎপাদন ব্যাহত হওয়ায় লোকসানের শঙ্কায় মালিক পক্ষ। বিপণী বিতান, অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে নেমে এসেছে স্থবিরতা। বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। কারেন্ট থাকেই না, সময়তে থাকে এই, আর প্রায় সময় আমাদের কারেন্ট থাকে না। ছোট বাচ্চা নিয়ে কষ্ট হইতে আছে, কারেন্ট থাকে আবার থাকে না। কারেন্ট ঠিকভাবে থাকে না, এই জন্য আমরা কারেন্ট পড়তেও পাইনি এবং আমার খুব কষ্ট হয় গরমের ভিতরে। 13-14 ঘন্টার মধ্যে হয়তো 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা বিদ্যুৎ থাকে। এইটুকু সময় যদি কাস্টমার দিকটা হয় এইটাই। সারাদিনে মাল উৎপাদন হচ্ছে না, কিন্তু আমাদের খরচ তো কমছে না, আমাদের লেবার খরচ আছে। সরকার সারা বাংলাদেশেই তো 6টার পরে দোকানপাট খোলা রাখার জন্য, খোলা না রাখার জন্য একটা নির্দেশনা দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা তো আসলেই ব্যবসায়ীরা একটু সংকটের মধ্যেই রয়েছি। বরিশালের 2টি বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ এলাকায় চাহিদার তুলনায় অর্ধেক সরবরাহ পাওয়ায় পরিস্থিতি হয়ে উঠেছে নিয়ন্ত্রণহীন। সংশ্লিষ্টরা বলছেন উৎপাদন কম থাকায় এ ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। চাহিদা
মানে 40 মেগাওয়াট, আমি পাচ্ছি 20 মেগাওয়াট, মানে অর্ধেক আমার লোড আমি পাচ্ছি না, যার ফলে আমার যদি 18টা 20টা ফিডার হয়, আর 20টা ফিডারে আমি 10টা ফিডারই তো আমি চালাতে পারতেছি না। বরিশাল বিভাগের 6 জেলা ও উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করে ওজুপাটিকো ও পল্লী বিদ্যুৎ সমিতি, যাদের গ্রাহক সংখ্যা 26 লাখেরও বেশি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। উদ্বোধনের 2 বছর পরও চালু হয়নি ঝালকাঠির 250 শয্যার হাসপাতালের 9 তলা নতুন ভবন। এতে ক্ষোভ প্রকাশ করছেন সেবা প্রত্যাশীরা। যদিও কর্তৃপক্ষ বলছে সব কাজ প্রায় শেষ, শিগগিরই চালু হবে হাসপাতাল। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। পড়ে আছে দামি দামি সরঞ্জাম, ব্যবহার না হয় নষ্টের পথে। এটি ঝালকাঠি সদর হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট নির্মাণাধীন নতুন 9 তলা ভবন। অথচ কাজ শেষ হওয়ার আগেই 2023 সালের অক্টোবর মাসে ভবনটি উদ্বোধন করা হয়, কিন্তু নানা সংকট দেখিয়ে এখনও চালু হয়নি হাসপাতাল। এতে চিকিৎসা সেবায় ভোগান্তির শেষ হয়নি দক্ষিণের এ জেলায়। আধুনিক যন্ত্রপাতি থাকলেও জটিল রোগে চিকিৎসার জন্য যেতে হচ্ছে বিভাগীয় শহর বরিশালে। হাসপাতালটা যদি এমার্জেন্সি ভাবে চালু হইতে আমাদের গরিবের জন্য, সবার জন্য ভালো হইতো। 9 তলা করছে, ওইটা যদি ডাক্তার সবকিছু থাকতে আমার বৈশা যাইতে হইতো না। ভবনটি পুরোপুরিভাবে চালু হইলে এখানে ডাক্তারের সংখ্যাও আরো বেড়ে যেত। অবশ্য জেলা সিভিল সার্জন জানান, আগামী নভেম্বর মাসে 250 শয্যার আধুনিক হাসপাতালটির কার্যক্রম শুরু করা যেতে পারে। গণপূর্তের সাথে আমাদের কথা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। লিফটের টাকাও আমরা পেয়েছি, তারা টেন্ডারও করেছে এবং তাদের ভাষ্যমতে আগামী নভেম্বরের মধ্যে তারা লিফটের কার্যক্রম সম্পন্ন হবে এবং লিফটের কার্যক্রম সম্পন্ন হলে আমরা পুরোদমে হসপিটাল ইনশাল্লাহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক আমরা উদ্বোধন করতে পারবো। 1983 সালে প্রতিষ্ঠিত 50 শয্যার ঝালকাঠি সদর হাসপাতালটি 2003 সালে 100 শয্যায় উন্নীতকরণ করা হয়। 2018 সালে প্রায় 70 কোটি টাকা ব্যয়ে হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট নতুন 9 তলা ভবনের নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। কয়েক দফায় মেয়াদ বাড়ালেও এখনও শেষ হয়নি নির্মাণ কাজ। সময় সংবাদ, ঝালকাঠি। পটুয়াখালীর উপকূলের নিষিদ্ধ মশারি জাল দিয়ে অবাধে শিকার করা হচ্ছে গলদা ও বাগদা চিংড়ির রেণু। সঙ্গে ধরা পড়ছে শত শত প্রজাতির মাছের পোনা ও সামুদ্রিক প্রাণীর লার্ভা। এতে মারাত্মক হুমকির মুখে উপকূলীয় জীববৈচিত্র্য। গবেষকদের মতে সচেতনতা তৈরি ও বিকল্প কর্মসংস্থানই হতে পারে সংকট থেকে উত্তরণের পথ। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সাগরের ঢেউ আর নদীর স্রোতের বিপরীতে মশারি জালের মই টানছেন জেলেরা। কিছুক্ষণ পর জাল তুলে আনা হয় তীরে। এরপর জালে ধরা পড়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও সামুদ্রিক প্রাণীর লার্ভা। জেলে পরিবারের নারী সদস্যরা সেখান থেকে চিংড়ির রেণু আলাদা করেন, আর বাকি মাছের পোনা ও লার্ভা ফেলে দেওয়া হয় মাটিতে। এতে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে অসংখ্য জলজ প্রাণী। সরকারিভাবে জিনিসটা অবৈধ, কিন্তু আমরা পেটের দায় এই জীবিকার জন্য এই পোনাটা ধরে আমরা জীবিকার আহরণ করি। কি করে দিয়ে খাবো আমরা? এই নদীর কূলের মানুষ এই নিয়েই থাকি। 1000, 1200, 800, 500 এরকম পাওয়া যায়, তো এই দিয়ে আর কি রোজগার চলে। সরকার যদি আমাকে একটা কোনো ব্যবস্থা করে দিতে আমরা একটু ভালো চলতে পারতাম। এদিকে সাধারণ খেটে খাওয়া জেলেরা রেণু শিকার করলেও মূলত এর সুফল ভোগ করছে অসাধু চিংড়ি রেণু পাচারকারী ব্যবসায়ীরা। অবৈধ দোহাই দিয়ে জেলেদের কাছ থেকে কম দামে চিংড়ির রেণু কিনে নিয়ে চোরাই পথে পাচার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে এই চক্র। সারাদিন এখানে 200-300 মাছ পাই, আমাকে 10 টাকা করে ওষুধ দেয়, সেই দিনও আমাকে যায়। এবার কেন মাগ নাও কয় দিয়ে যান, পরে টাকা 2 টাকা দিমো আনি, একই হারা লইয়া যায়। গদি এলারা কয় না দাম নাই মাছের, এই 400-500 দিলে কেন 50 টাকা দরাই দিয়ে দেয়। গবেষকদের মতে অধিকাংশ রেণু শিকারী জেলে দরিদ্র ও অসহায়। জীবিকার তাগিদেই তারা এই কাজে যুক্ত হচ্ছেন। সমাধান হিসেবে পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান ও সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তারা। এটার সাথে জড়িত কিন্তু একটা সিন্ডিকেট, এটা কিন্তু একটা ব্যবসায়ীরা এটাকে নিয়ন্ত্রণ করছে, যারা কিনা রাতের আধারে এই রেণুপোনাগুলো খুলনার দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এটার সাথে অবশ্যই প্রশাসনের কেউ জড়িত, যার জন্য আসলে এটা দিনের পর দিন করতে পারছে। তো এটা কিভাবে বন্ধ করা যায়, এটা করা দরকার। তাহলে কিন্তু আমাদের এই উপকূলের যেমন মৎস্য সম্পদ রক্ষা পাবে এবং উপকূলের মানুষ জেলে যারা আছে তারা বিভিন্ন সময় মাছ পাবে। মৎস্য বিভাগ জানায় অবৈধ রেণু শিকার বন্ধে বিভিন্ন অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। উত্তরণ নামে একটি এনজিও কলাপাড়াতে বিশেষ করে তারা কাজ করছে। তারা বিভিন্ন পট গান
সহ বিভিন্ন মোটিভেশনাল কার্যক্রম করে থাকি এবং সেখানে আমরাও উপস্থিত থাকি যাতে করে এই রেণুপোনা ধরা থেকে তারা বিরত থাকে। মৎস্য ইনস্টিটিউটের জরিপ বলছে চিংড়ির রেণু ধরতে গিয়ে ধ্বংস হচ্ছে ৩৮ প্রজাতির চিংড়ি, ৬ প্রজাতির মাছ এবং প্রায় ১০০ প্রজাতির সামুদ্রিক প্রাণীর লার্ভা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। উৎপাদিত আলু নিয়ে চরম দুশ্চিন্তায় বরগুনার চাষিরা। হিমাগার না থাকায় সিন্ডিকেটের কাছে পানির দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে লাভ তো দূরের কথা, খরচ তুলতেই হিমশিম পরিস্থিতি। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। মাঠ জুড়ে আলু উঠাতে ব্যস্ত কৃষক কৃষানীরা। ফলন ভালো হওয়ায় মুখে হাসি থাকার কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বরগুনার পাথরঘাটার আলু চাষিরা। জ্বালানি তেলের সংকটে পরিবহন অনিশ্চিত, তার উপর পাথরঘাটা নেই কোনো হিমাগার। ফলে উৎপাদিত আলু সংরক্ষণ ও বাজারজাতকরণে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। তাদের দাবি, গত বছরের তুলনায় এবার লোকসানের পরিমাণ বেড়েছে। সিন্ডিকেট ও পরিবহন সংকট মিলিয়ে আলু বিক্রি করা কঠিন হয়ে পড়েছে। সিন্ডিকেটের অবস্থায় যা তৈলের সংকটটাই তারা দেখাইতেছে বেশি। এখন যে কোনো পার্টিদার যাই কয় তৈল নেই, কোল্ড স্টোরেজে থবো সেই জায়গা আমাদের নাই। আলু খেতে পচতে আছে, বিক্রি করতে পারতেছি না। পাইকাররা আইলে কয় যে তেলের দাম বেশি। সিন্ডিকেট চলে যারা নিয়ে এটা বিক্রি করে, দূরের পার্টি আইতে দেয় না। সরকার যদি কোনো কিছু করতো তাহলে তো আমরা কৃষক মনে হয় বাঁচতাম। এমন পরিস্থিতি নিয়ে কথা বলতে নারাজ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। তবে ন্যায্য মূল্যে আলু বিক্রি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। পাথরঘাটার চাষি এবং আমার বরগুনার ব্যবসায়ীদের নিয়ে বসে এই সমস্যাটা সমাধান করতে পারি যে আসলে কেন এরা নিচ্ছে না আর ওদেরটা কেন বিক্রি হচ্ছে না। পাথরঘাটা উপজেলার সবচেয়ে বেশি আলু আবাদ হয়, সেখানে আমরা একটা হিমাগার নির্মাণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি, যাতে কৃষকরা আলুর দামটা পর্যাপ্ত পায় এবং তার আর্থিকভাবে লাভবান হয়। চলতি বছর জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৯৪৫ হেক্টর জমিতে, আবাদ হয়েছে ৭৭৩ হেক্টর জমিতে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বরিশালে ধানের বদলে জনপ্রিয় হয়ে উঠেছে অর্থকারী ফসল সয়াবিন চাষ। উৎপাদন খরচ কম ও লাভজনক হওয়ায় সয়াবিন উৎপাদনে ঝুঁকছেন কৃষকেরা। ফলে আবাদ বেড়েছে গত অর্থ বছরের চেয়ে ২৩%। সুজয় দাসের তোলা ছবিতে মেহেদী হাসান বাপ্পি রিপোর্ট। পুরো মাঠ জুড়ে সবুজের সমারোহ, গাছে গাছে দোল খাচ্ছে সয়াবিন। চলতি মৌসুমে বরিশাল বিভাগের ৬ জেলায় করা হচ্ছে সয়াবিন চাষ। এতে ফিকে, ইরি, বোরো ও রবি ফসলের মাঠ। পরিসংখ্যান অনুযায়ী চলতি মৌসুমে ধান ও রবি শস্যের আবাদ কমেছে প্রায় ৭ থেকে ১০%। এছাড়া দক্ষিণ উপকূলের মাটিতে লবণাক্ততা সহনশীল ও কম সেচে নির্ভর হওয়ায় সয়াবিন হয়ে উঠেছে কৃষকের প্রথম পছন্দ। বোরো ধানের সিজন, আমরা বোরো ধান করি না, কারণ বোরো ধানের চাষ করলে আমরা চাষিরাই তো বাঁচি না। সয়াবিন চাষে খরচ হয় ৫ থেকে ৬ হাজার টাকা এবং সয়াবিন চাষে অনেক লাভ হয়। সার ওষুধ সবকিছু সরকার থেকে পাচ্ছি, বীজ পাচ্ছি। তাই এই জন্য আমরা এবারও এদের উদ্যোগ নিচ্ছি যে কৃষকরা আমরা খালি জমি না রেখে আমরা যেন কিছু ফসল আদি করতে পারি। লাভ ক্ষতির অঙ্ক বলছে প্রতি হেক্টরে ইরি বোরো চাষে ব্যয় হয় প্রায় ৮৫,০০০ থেকে ৯৫,০০০ টাকা, আর সয়াবিন চাষে বিনিয়োগে লাগছে তা অনেক কম। বর্তমান বাজারে প্রতি কেজি সয়াবিন ৬৫ থেকে ৭৫ টাকায় বিক্রি হওয়ায় কৃষকরা বেশ লাভবান হবেন। ধানের বদলে সয়াবিন চাষে কৃষকদের উদ্বুদ্ধ সহ সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। সয়াবিন আসলে রোগ পোকা খুবই কম হয় এবং কৃষক বাজার দরও খুব চড়া মূল্যে বিক্রি করে। আমাদের সহায়তায় সাহায্য সহযোগিতা, সার, ঔষধ এবং সার্বক্ষণিক আমাদের পরামর্শে সয়াবিন চাষ করছে এবং তারা লাভবান হচ্ছে। কৃষি অধিদপ্তরের তথ্য মতে ২০২৪-২৫ রবি মৌসুমে ৩৫,০০০ হেক্টর জমিতে সয়াবিন আবাদ হয়েছিল, আর চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৩,০০০ হেক্টরে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্রের অযৌক্তিক প্রত্যাশা, বারবার অবস্থান পরিবর্তনের জেরে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। এদিকে প্রস্তাবিত চুক্তিতে সই না করলে আবারও পুরো ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জলদস্যুতা উল্লেখ করে শিগগিরই পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
পাকিস্তানের ইসলামাবাদে চলছে ওয়াশিংটন তেহরান দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি। এর মধ্যেই শান্তি আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি দেওয়া, অযৌক্তিক অনুরোধ, বারবার অবস্থান পরিবর্তন, পরস্পর বিরোধী বিবৃতি আলোচনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রশ্ন তোলেন, একটি জাতির অধিকার কেড়ে নেয়ার তারা কে? আমরা এই যুদ্ধের সূচনাকারী নই, কোথাও আক্রমণ করিনি, এমনকি এখনো কারো ওপর আক্রমণ চালানোর কোনো ইচ্ছাও নেই। আমরা আমাদের অধিকার চাইছি, কিন্তু তারা জোর জবস্তির মাধ্যমে একটি জাতি, একটি সমাজের অধিকার অস্বীকারের চেষ্টা করছে। তারা নাকি ঠিক করে দিয়েছে আমরা এই অধিকার প্রয়োগ করতে পারবো না। কেন? কি অপরাধ করেছি আমরা? তোমরা কে যে এমন সিদ্ধান্ত নেবে? এদিকে চুক্তিতে সই না করলে আবারও ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেন, ওয়াশিংটন ন্যায্য এবং যৌক্তিক একটি চুক্তির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব ইরান গ্রহণ না করলে পুরো দেশ গুঁড়িয়ে দেয়া হবে। ইরান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। হুমকি ধামকির মধ্যেই ওমান উপসাগরে তুস্কা নামের ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ট্রুথ সোশ্যালে নিজেই এ তথ্য জানান ডোনাল্ড ট্রাম্প। জাহাজটি মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে হামলা চালানো হয় বলে জানান তিনি। অর্জিতা শেরজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত ৮ শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। পুলিশ জানায়, ঘটনাস্থল 3টি আলাদা এলাকায় বিস্তৃত ছিল। গুলিবিদ্ধদের মধ্যে কয়েকজন শিশু হামলাকারীর আত্মীয় ছিল বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় রোববার ভোরে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহর সাক্ষী হল এক মর্মান্তিক ঘটনার। বন্দুকধারীদের গুলিতে প্রাণ গেল কয়েক শিশুর, সেই সঙ্গে আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ বলছে, 3টি আলাদা এলাকায় বিস্তৃত ছিল ঘটনাস্থল। পাশাপাশি 2টি আবাসিক ভবন টার্গেট করে গুলি চালায় ওই বন্দুকধারী। গুলিবিদ্ধদের মধ্যে কয়েকজন শিশু হামলাকারীর আত্মীয় ছিল বলেও ধারণা পুলিশের। নিহত শিশুদের বয়স 1 থেকে প্রায় 14 বছরের মধ্যে। ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে তাকে গুলি করলে মারা যায় ওই বন্দুকধারী। পরে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং শুরু হয় তদন্ত। লুইজিয়ানা স্টেট পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে, সংগ্রহ করছে বিস্তারিত তথ্য। তদন্তকারী কর্মকর্তারা সাধারণ মানুষের কাছেও সহযোগিতা চেয়েছেন। কেউ যদি এই ঘটনার কোনো ছবি, ভিডিও বা তথ্য পেয়ে থাকেন, তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়ার আহ্বান জানানো হয়। তবে এখন পর্যন্ত এই ঘটনার সুনির্দিষ্ট কারণ পুরোপুরি স্পষ্ট করতে পারেনি লুইজিয়ানা পুলিশ। অর্জিতা শেরজিন, সময় সংবাদ। খেলার খবর। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। সিরিজ বাঁচানোর বিষয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ওয়ানডে হেরে ব্যাকফুটে টাইগাররা। ঘরের মাঠের কন্ডিশনটাও এখন চ্যালেঞ্জ মিরাজ বাহিনীর জন্য। তবে আশাহত নন শরীফুল ইসলাম। ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের আত্মবিশ্বাসের কথাও শোনালেন এই পেসার। তবে অতিরিক্ত গরমের কারণে টসটা যে গুরুত্বপূর্ণ জানিয়েও গেছেন সেটিও। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করলেও সিরিজ জয়ে আত্মবিশ্বাসী কিউইরা। মিরপুরে ম্যাচ শুরু বেলা 11টায়। প্রথম ম্যাচে হারের পর একদিন বিশ্রাম, ধকল কাটিয়ে মিরপুরে অনেকটাই চাঙ্গা মেহেদী মিরাজ বাহিনী। রোদের প্রচণ্ড উত্তাপের মধ্যেই টিম হারলে দলকে উজ্জীবিত করার মন্ত্র আউলে দিলেন অধিনায়ক। এর মাঝেই মাঠের মূল উইকেটের সামনে দাঁড়িয়ে পিচের হাল হকিকত বুঝতে চাইলেন ফিল সিমন্স, সঙ্গী কিউরেটর টনি হ্যামিং। ঘরের মাঠের কন্ডিশনটাও যে এখন টাইগারদের জন্য চ্যালেঞ্জিং। পিচের কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন যেটা বলুন, সেটা তো আমাদের হাতে নাই। যেভাবে আমাদেরকে দিবে সেভাবে খেলতে হবে। সো এই প্রিপারেশন নিয়ে গেছি। ছোট ছোট দলে ফিল্ডিং আর ক্যাচ ড্রিলে সবাই ছিলেন মনোযোগী। এর মাঝে আলাদা ছিলেন দলের বোলাররা। তাদের আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। ধরেন আমরা হেরে যাই, আমাদেরও খারাপ লাগে, ব্যাটসম্যানদেরও খারাপ লাগে। সো এখানে আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম, হয়তো তাদের জন্য ইজি হতো। সো মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে
আমাদেরকে সাপোর্ট দেবে, আমরা তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। দ্বিতীয় ম্যাচটা মিরপুরে সিরিজ বাঁচানোর লড়াই। হেরে গেলে সাগরিকায় যেতে হবে কেবলই নিয়ম রক্ষার্থে, তাই একাদশে পরিবর্তন অনেকটা নিশ্চিত। টাইগারদের অনুশীলনে যার ঝলক দেখা গেল ভালোভাবেই। নেটে তানজিদ তামিমের সঙ্গে অনেকটা সময় নকিং করেছেন সৌম্য, আর হৃদয়ের সঙ্গী ছিলেন সাইফ। আফিফকে নিয়ে দুশ্চিন্তা কাটাতে ব্যাটিং অর্ডার ওলটপালট হওয়াটা তাই অস্বাভাবিক নয়। মোস্তাফিজকেও দেখা গেছে ফুল রিদমে। যারা খেলতেছে তারা সবাই ভালো করতেছে এবং যারা এখন স্কোয়াডের বাইরে আছে তারাও ভালো। এটা একটা হেলদি কম্পিটিশন আমাদের জন্য। বাংলাদেশের পরপরই অনুশীলন শুরু হয় নিউজিল্যান্ডের। মূল মাঠে ফিল্ডিং আর ক্যাচিং প্র্যাকটিসের আগেই নিয়মিত সংবাদ সম্মেলন পর্ব শেষ করে আসেন ব্ল্যাক ক্যাপরা। প্রতিপক্ষকে সমীহ করলেও সিরিজ জয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল, একটা ম্যাচ খারাপ হতেই পারে, তাই বলে তাদের আন্ডার এস্টিমেট করার ভুল আমরা করছি না। আমাদের পরিকল্পনা আগের মতোই থাকবে, যে কোনো মূল্যে জয়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ জেলায় যাচ্ছেন তারেক রহমান। বগুড়াকে ঘোষণা করবেন সিটি কর্পোরেশন। বিকেলে যোগ দেবেন বিএনপির জনসভায়। সারা দেশে একযোগে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু। নারায়ণগঞ্জে কার্যক্রমের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী। 1,70,00,000 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য। এবং এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। আবাসিকে ইউনিট প্রতি প্রায় 2 টাকা মূল্য বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ের। লুটপাট বন্ধের মাধ্যমে সমন্বয়ের তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ মেজবা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।